বারো জন বন্ধু মিলে উইকেন্ডে গিয়েছিল ঘুরতে, আর সেখানে গিয়েই তাদের মধ্যে একজন একটা 900 ফিট গভীর গর্তে পড়ে যায়। গর্তের মধ্যে সে জীবিত না মৃত কিছুই বোঝা যাচ্ছিল না, আর তার বাকি বন্ধুরা প্রাণপণে চেষ্টা করছিল সাহায্যের জন্য, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। এই পরিস্থিতিতে অসম্ভব একটা রেস্কিউ মিশনকে তারা কিভাবে সম্ভব করে তোলে সেটা নিয়েই আজকের মুভির গল্প। হ্যালো, ওয়েলকাম টু এম স্টোরি, একটা সত্যি ঘটনার উপর নির্মিত সার্ভাইভাল থ্রিলার মুভি এম স্টোরি প্রেজেন্ট দ্য মানজুমাল বয়েজ। মুভিটা এতটাই নেক্সট লেভেলের যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেন। তো মুভির শুরুতেই আমরা একজন ড্রাইভারকে দেখতে পাই যে একটা হোটেলে খাবার খাচ্ছিল। এরপর সেই ড্রাইভার আসে কাউন্টারে বিল দিতে। তখন সেই হোটেলের মালিক ড্রাইভারকে বলে, আজকাল তোমার আর দেখাই পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? যার উত্তরে ড্রাইভার বলে, এখন তো সিজন টাইম চলছে, আপনি তো জানেনই, এই জন্যই সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি। কি আর বলবো। এটা বলতে বলতে সে হাত মোছার জন্য একটা টিস্যু পেপার নেয়। তার চোখ যখন পেপারের দিকে যায় তখন ড্রাইভার একেবারে শকড হয়ে যায়। এরপর ড্রাইভার সেই পেপারটিকে হোটেলের মালিককে দেয় আর বলে, দেখেন তো এখানে কি লেখা আছে, এই পেপারটা আমাকে একটু পড়ে শোনাও। পেপারটা পড়ার পর সেই মালিকও স্তব্ধ হয়ে যায়। ড্রাইভার তখন তাড়াহুড়ো করে বেরিয়ে সেখান থেকে একটা গ্রামে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই এই ড্রাইভারের সঙ্গে আরও কয়েকজন, আর তাদের প্রত্যেকের মুখে আশঙ্কার ছাপ, আর তারা তাড়াহুড়ো করে কোথায় যেন গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এরপর সিন কাট হয়। এরপর আমরা প্রসাদকে দেখতে পাই গাড়ি নিয়ে, সে একটা বিয়েতে এসেছিল। আর এই বিয়েতেই আমরা মানজুমাল বয়েজদেরকে দেখতে পাই। আর মানজুমাল বয়েজে মোট 12টি ছেলে ছিল, আর এরা মানজুমাল বয়েজ নামে পরিচিত ছিল। প্রসাদ মানজুমাল টিমের একজনের সঙ্গে কথা বলে, যার নাম ছিল সুধি। এরা দুজন স্কুলে একসাথে পড়তো। এরা দুজন এখানে গল্প করছিল, আর গল্প করতে করতে একটা সময় সুধি প্রসাদকে বলে, কয়েকদিনের মধ্যে আমরা একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছি। প্রসাদ তখনই তার একটা ভিজিটিং কার্ড সুধিকে দিয়ে দেয় আর বলে, ট্যুরে যাওয়ার সময় অবশ্যই আমাকে কল করো, সেদিন যদি আমি ফ্রি থাকি তো অবশ্যই তোমাদের সঙ্গে যাব। তো বিয়েটা বেশ ভালোই চলছিল, সবাই এখানে অনেক এনজয় করছিল। বিয়েতে ভালোই ডান্স হচ্ছিল, সব কিছু ভালোই চলছিল। তো এদিকে আমরা দেখতে পাই মানজুমাল টিমের সঙ্গে অন্য একটা টিমের কিছু নিয়ে ভেজাল শুরু হয়ে যায়। দেখতে দেখতে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়, আর তখনই সেখানে একটা লোক কুট্টান আসে এবং দুই টিমের সঙ্গে ঝামেলা থামানোর জন্য কুট্টান তখন তাদেরকে একটা গেম খেলতে বলে, দড়ি টানাটানি। আর তখন সেখানে মানজুমাল টিমটা একদিকে দড়ি টানতে থাকে, আরেকদিকে অন্য একটি টিম টানতে থাকে, কিন্তু মানজুমাল টিম এই গেমে হেরে যায়। আর এটা দেখার পর কুট্টানের খুব রাগ হয়, কারণ কুট্টানও ছিল এই মানজুমাল টিমের একজন। সিন চেঞ্জ হয়। পরের দিন সকালে তারা একটা দোকানে দেখা করে। আসলে তারা সবাই মিলে গোয়া যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু তারা যখন হিসাবে বসে তখন তারা দেখতে পায় গোয়া যাওয়ার মতো বাজেট তাদের কাছে নেই। বাজেট কম থাকার জন্য তারা গোয়া যাওয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে। আর এরপর তারা বলে যে তারা যাবে কোদাইকানাল। তখন তারা সবাই ড্রাইভার প্রসাদকে ফোন করে, ড্রাইভার প্রসাদও রাজি হয়ে যায়। এরপর তারা যখন ট্যুর নিয়ে ফাইনাল আলোচনা করছিল তখন কুট্টান জানতে পারে সুভাষ নামে একজন বন্ধু যাবে না, কারণ তার একটু বাজেটে সমস্যা আছে। আর এরা সকলেই তেমন কিছু কাজকর্ম করতো না। তো যাই হোক, সুভাষ যাবে না শুনে কুট্টান একটু কষ্ট পায়। এরপর কুট্টান সুভাষকে বারবার মানানোর চেষ্টা করে, কিন্তু সুভাষ একদমই রাজি হচ্ছিল না। আর হ্যাঁ, এখানে একটা তোমাদেরকে কথা বলে রাখি, এই সুভাষকে তোমরা একটু মনে রেখো, এই সুভাষকে নিয়েই অনেক টুইস্ট আছে। তারা সবাই এখানে ট্যুরে যাওয়ার জন্য টাকা জমা করে, আর এখানেই সিন কাট হয়। আর পরের দিন সবাই যখন একখানে দেখা করতে আসে তখন সেখানে সুদীপ এসে বলে, আমি না তোমাদের সঙ্গে যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ রয়েছে, এবার তো তোমাদের সঙ্গে আমার যাওয়া হলো না, পরের বার অবশ্যই তোমাদের সঙ্গে যাব, আর তোমরা সবাই সাবধানে যেও। এরপর সুদীপের জায়গায় কুট্টান আসে সুভাষকে নিতে। সুভাষ তো যাবে না বলছিল, কিন্তু কুট্টান তাকে ঠিক রাজি করে নেয়। তারপর আসে সেই দিন যেদিন তারা ট্রিপে বেরোবে। তারা সকলে তো অনেক খুশি ছিল, পুরো মালজুমাল টিমের সবাই সেখানে অ্যাটেন্ড করে। আর একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন যাবে না, তারপরে সেও এসে যোগ দেয়, অফিসের কাজ কমপ্লিট করে নেয়। একটু পর গাড়িটা রওনা দেয়, আর দেখতে দেখতে তারা অনেকটা দূর চলে আসে। তো রাস্তার পাশে একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছিল, আর এরা সবাই মিলে সেই অনুষ্ঠানে চলে আসে। এখান থেকে তারা সবাই মিলে অনেক কিছু শপিং করে। এরপরে তারা চলে আসে একটা সিডির দোকানে। দোকানদারকে তারা একটা ভালো গানের সিডি দেখাতে বলে। দোকানদারের থেকে তারা একটা ভালো গানের সিডি নিয়ে নেয়। এরপর তারা সবাই গাড়িতে চলে আসে, আর গান শুনতে শুনতে মজা করতে করতে তারা ফাইনালি কোদাইকানালে চলে আসে। আর এখানে আসার পর তারা সবাই মিলে অনেক এনজয় করে। তারা একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, তারা একসাথে অনেক
সুন্দর সুন্দর ছবি তোলে। এরপর তারা সবাই চলে আসে একটা গুহার কাছে, আর তখন ড্রাইভার প্রসাদ বলে তোমরা যাও, আমি যাব না, আমি গাড়িতেই আছি। এরপর তারা সবাই সেখানে আসে, আর সুদীপ লক্ষ্য করে এখানে একটা গেট রয়েছে। সে তার বন্ধুদেরকে বলে শেষবার আমি যখন এখানে এসেছিলাম তখন এই গেটটা ছিল না, সমস্ত মানুষই এখানে ঢুকতে পারতো, সবার জন্য এখানে অনুমতি ছিল ঢোকার। এরপর তারা গেটের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে ঢুকে তোরে, কিন্তু এই গুহাটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, পাবলিকের এর ভিতরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। কিন্তু এরা সবাই সব কিছু জেনে শুনে বুঝে ভেতরে ঢোকে। এরপর একটু ভিতরে যাওয়ার পরেই এরা একটা দেওয়াল দেখতে পায়, আর এই দেওয়ালে বেশ কিছু নাম লেখা ছিল, মানে এর আগে যারা এখানে ঘুরতে এসেছিল তারা হয়তো তাদের নাম এখানে লিখে রেখে গেছে। আর অন্যদের নাম লেখা দেখে এদেরও মনে ইচ্ছে হয় যে এরাও এদের গ্রুপের নাম এখানে লিখে যাবে। তখন তারা এখানে তাদের গ্রুপের নাম লেখে মানজুমাল বয়েজ। এখানে তাদের গ্রুপের কয়েকজন বন্ধু বেশ কয়েকটা কঙ্কাল দেখতে পায়, কিন্তু এরা বুঝতে পারছে না যে এটা কিসের কঙ্কাল। এদিকে সুভাষ যখন একটা পাথরের উপরে ওঠে সে তখন একটা গর্তে পড়ে যায়। এটা দেখে সমস্ত বন্ধুরা স্তব্ধ হয়ে পড়ে। তখন তাদের মুখে একটা আতঙ্কের ছাপ দেখতে পাই, মানে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা সবাই বুঝতেই পারছে না যে সুভাষ কোথায় হারিয়ে গেল, আর তার সাথে হঠাৎ করে কি এমন হলো। এরপর তারা সবাই যখন এসে গর্তের ভিতরে তাকায়, তারা দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা দেখে এই গর্তটা প্রচণ্ড গভীর একটা গর্ত, এবং এই গর্তের উপরে অনেক শুকনো পাতা পড়েছিল জন্য এই গর্তের মুখটা সুভাষ দেখতে পায়নি। এই শুকনো পাতাগুলোর উপরে পা দেওয়ার পরই সুভাষ ভিতরে গর্তের মধ্যে ঢুকে যায়। আস্তে আস্তে মানজুমাল স্টিমের সব বন্ধুরাই এখানে চলে আসে, আর তারা গুহার সামনে এসে সুভাষকে ডাকতে থাকে। তখনই এই গুহার ভিতর থেকে অনেকগুলো পাখি একসাথে বেরিয়ে আসে। এরা সবাই তখন অনেক বেশি ভয় পায়। এরপর তারা যখন তাদের ক্যামেরা গর্তের নিচ দিকে নিয়ে যায় তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ গর্তের গভীরতা এতটাই ছিল যে তখনই আমরা বাইরে একজন ট্যুরিস্ট গাইডকে দেখতে পাই, আর সেই ট্যুরিস্ট গাইড বলছিল এই গর্তটাকে গুনাকেত বলে, আর এটা অনেকটা গভীর গর্ত। ওই গর্ত থেকে এতগুলো পাখি বেরিয়ে আসতে দেখে সেই ট্যুরিস্ট গাইডও ভয় পেয়ে যায়। এরপর সব বন্ধুরা মিলে তারা সুভাষকে ডাকতে থাকে, কিন্তু গর্তের মধ্য থেকে সুভাষের কোনো সাড়া শব্দ নেই। ধীরে ধীরে এরা সবাই ভয় পেতে থাকে। এরপর তাদের বন্ধুদের মধ্যে একজন একটা ফোন বের করে, আর ফোনের ক্যামেরা জুম করে ওই গর্তের ছবি ওঠাতে থাকে, কিন্তু ওই ছবিতে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। ঠিক তখনই একটা পাথর সেই গর্তে পড়ে যায়, আর এর শব্দ তারা যখন শোনে তারা পুরোপুরি শকড হয়ে যায়। মানে এই গর্তের গভীরতাটা এতই বেশি যে তারা ভালো করে কিছু শব্দই শুনতে পাচ্ছিল না। এরা সবাই তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায় এবং সবাই মিলে একসঙ্গে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তাদের সামনে তাদের আরেকটা বন্ধু আসে, আর এই বন্ধুটাই আগে এই জায়গায় ঘুরতে এসেছিল, আর এদের সবাইকে এখানে নিয়ে আসে ঘুরতে। দেখতে দেখতে বন্ধুটাও কান্না করতে থাকে, আর হঠাৎই তার বন্ধুর জন্য তার মাথা একেবারেই খারাপ হয়ে যায়, এবং সে বলে যে তার বন্ধু মারা গেছে আর সেও এই গর্তের ভিতরেই ঢুকতে চায়। তারা তখন সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা তাকে থামাতে পারছে না। এরপর তাকে জোর করে সাইডে নিয়ে আসে, আর ঠিক সেখানে সেই ট্যুরিস্ট গাইডটা চলে আসে, এবং তারা সেই গাইডকে দেখার পরে তার কাছে সাহায্য চায়, তাদের বন্ধুকে বাঁচাতে বলে। কাঁদতে কাঁদতে তারা সবাই মিলে তার পায়ে ধরে, কিন্তু সেই গাইড তাদেরকে একটা শকড হয়ে যাওয়ার মতো কথা বলে, তোমরা সবাই কেন ভিতরে ঢুকেছো? তোমাদের বন্ধু যদি সত্যিই গর্তের ভিতরে পড়ে থাকে তাহলে তার কথা তোমরা একেবারেই ভুলে যাও, সে আর কখনোই ফিরবে না। এখন যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এটা শোনার পর তার সমস্ত বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে। তাদের বন্ধুর জন্য তাদের ভিতরের আত্মাটা কেঁপে ওঠে। তারা তখন কান্না করতে করতে বাইরে চলে আসে। তখন তারা বাইরে এসে কিছু মানুষের কাছে তাদের বন্ধুর জন্য হেল্প চাইতে থাকে এবং সকলকে সবকিছু খুলে বলে। জাস্ট এই সিনটা তোমরা একবার ফিল করে দেখো। এরপর তারা সেখানে একজন ফটোগ্রাফারকে দেখতে পায়, আর তারা সেই লোকটার কাছে ফটোগ্রাফারের কাছে হেল্প চাইতে থাকে। তারা সেই ফটোগ্রাফারকে বলতে থাকে যে আমাদের বন্ধু একটা গর্তে পড়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমাদেরকে একটু হেল্প করো। তখন সেই ফটোগ্রাফার বলে তোমরা কি সেই গুনাগুহার কথা বলছো? তারা বলে হ্যাঁ হ্যাঁ। তখনই সেই ফটোগ্রাফার বলে তোমরা কেন ওই গর্তের কাছে গেছো? তোমাদের বন্ধু যদি সত্যিই ওই গর্তের মধ্যে পড়ে থাকে তো তোমরা তোমাদের বন্ধুকে একেবারে ভুলে যাও, সে আর কখনোই ফিরবে না। কিন্তু এরা কেউই ওই বিষয়টা মানতে পারছে না। হার না মেনে তারা সবাই মিলে তখন ফরেস্ট অফিস খুঁজতে থাকে, আর এইদিকে আমরা তার সেই বন্ধুকে দেখি যে প্রথম থেকেই পাগলামি করছিল। এই লোকটা পুরোপুরি টেনশনের মধ্যেই পড়ে গিয়েছিল। দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে পড়ে, আর এইদিকে
তাদের বন্ধুরা মিলে এখনও ফরেস্ট অফিস খুঁজে পায়নি। তারা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে, যার কাছে পাচ্ছে তার কাছে সাহায্য যাচ্ছে। এরপর তারা সবাই মিলে একটা দোকানে আসে। আসলে এই দোকান থেকে তারা যাওয়ার সময় বেশ কিছু খাবার কিনেছিল। সেখানে যাওয়ার পর তারা সেই দোকানের লোকটিকে তাদের বন্ধুর ব্যাপারে সব কিছু খুলে বলে। আমরা ওই গর্তের কাছে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের একজন বন্ধু ওই গর্তের মধ্যে পড়ে যায়। দয়া করে আমাদেরকে একটু ফরেস্ট অফিস খুঁজতে সাহায্য করুন, আমাদের একটু সাহায্য করুন। তারপর এই লোকটাও সবার মতো একই কথা বলে, তোমাদের বন্ধুকে তোমরা ভুলে যাও, কারণ সে আর কোনোদিনও ফিরবে না। এখন পর্যন্ত এই গর্তের মধ্যে যারা পড়েছে তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি, আর এখন কেউ তোমাদেরকে কোনো সাহায্য করবে না। ঠিক তখনই সেই দোকানের মেয়েটি বলে যে তোমরা এখনই সবাই মিলে থানায় যাও, আর সেখানে গিয়ে অফিসারদের সব কিছু বলো। এরপর তাদের মধ্যে 3 জন বন্ধু পুলিশ স্টেশনে যায়, আর একজন ওই লোকটিকে নিয়ে সেখানে যায়। আর এই লোকটি যাওয়ার সময় কয়েকটা লেবু নিয়ে যায়। একটা লেবু সেই বন্ধুর হাতে দিয়ে দেয়। লেবুটা হাতে দেওয়ার সময় সে বলছিল, আমি শুনেছি এই গর্তে একটা আত্মা রয়েছে, এই লেবুটা তুমি হাতে রাখো, সৃষ্টিকর্তাই আমাদেরকে রক্ষা করবে। এরপর বাকি 3 জন গাড়িতে আসে আর এসে বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব পুলিশ স্টেশনে পৌঁছতে হবে। তারপর তারা সবাই মিলে ড্রাইভার প্রসাদকে সব কিছু খুলে বলে। এদিকে তার একটা বন্ধু সেই বন্ধুকে সেখানে বসিয়ে আবার গর্তের কাছে ফিরে যায়। আসলে এই বন্ধুটা এখনও কষ্ট পাচ্ছে, মনের ভিতরে এখনো অবধি গিল্ট ফিল করছে, কারণ সেই সবাইকে এখানে নিয়ে এসেছিল। এদিকে সেই গাইড দোকানদারকে বলে আমরা এখানে আর কিছুই করতে পারবো না, ওই ছেলেটা একেবারেই গর্তের ভিতরে চলে গেছে, তুমি একবার দেখতে পারো। সেই দোকানদারটি তখন গর্তের পাশে আসে আর সবাইকে একটা করে লেবু দেয়। এরপর তাদেরকে গর্ত থেকে একটু দূরে যেতে বলে। দেখতে দেখতে সেখানকার পরিবেশ একেবারে পাল্টে যায়। হঠাৎই সেখানে অন্ধকার নেমে আসে, জোরে জোরে বাতাস বইতে থাকে, মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এরা তখন একসাথে সবাই আকাশের দিকে তাকায়। এরা কেউই বুঝতে পারছে না যে এখন কি করবে, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু এই বন্ধুটা এখনও কাঁদতে কাঁদতে সেখানেই বসে আছে, মানে এই বন্ধুটা তার বন্ধুর জন্য কষ্টে একেবারে পাথর হয়ে গেছে। এইদিকে 3 জন বন্ধু মিলে গাড়ি নিয়ে থানায় আসে। এখানে তারা অফিসারকে বিষয়টা পুরোপুরি খুলে বলে, কিন্তু অফিসার তাদেরকে উল্টে বকতে থাকে, কারণ জায়গাটা পুরোপুরি রেস্ট্রিক্টেড ছিল। এটা জানার পরেও তারা কেন সেই গুহার ভিতরে গেছিল, এটা নিয়ে তাদেরকে অনেক বকাঝকা করতে থাকে। তারপর এই অফিসার তাদেরকে গুহার ব্যাপারে খুলে বলতে থাকে। এই গর্তটিকে শয়তানের রান্নাঘর বলে, কারণ এখানে শয়তান রান্না করে খায়। একই দিকে সেই দোকানের লোকটিও এই গুহার ব্যাপারে খুলে বলতে থাকে। এই গর্তের একটা ভয়ানক অতীত আছে, একটা পরিচালক এখানে একটা ছবি করতে এসেছিল, এরপর থেকে এই জায়গাটিকে পুরোপুরি খুলে দেওয়া হয়। এর আগে এখানে ভয়ে কেউই আসতো না। এই সিনেমার শুটিংয়ের পর থেকে এখানে সবাই ঘুরতে আসে, আর এখন পর্যন্ত এই গর্তে 14 জন পড়ে গেছে, তাদের কারোরই খোঁজ পাওয়া যায়নি। আমি শুনেছি এই গর্তের গভীরতা 900 ফিট। আজ থেকে 10 বছর আগে এখানে মিনিস্টারের ছেলে পড়ে গেছিল, তখন মিনিস্টার ঘোষণা করেছিল আমার ছেলের একটা হাড্ডিও কেউ যদি আনতে পারে তার জন্য 10 লাখ টাকা পুরস্কার রয়েছে। কিন্তু একজনও সেই গর্তের কাছে যায়নি, ওই মিনিস্টার তার ছেলেকে রক্ষা করতে পারেনি। আর তোমরা কিভাবে পাবে তোমাদের বন্ধুকে? এদিকে পুলিশ তাদেরকে মারতে থাকে, তাদের উপরেই পুরো দোষটা দেয় আর বলে তোমরাই তোমাদের বন্ধুকে মেরে ফেলেছো, আর এখন এখানে চালাকি করছো এখানে। এরা তখন পুলিশকে বোঝাতে থাকে যে আমরা কেউ কিছু করিনি স্যার, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, দয়া করে আমাদের সাথে আসুন, আমাদের বন্ধু এখনও ওই গর্তে পড়ে রয়েছে। আর এইদিকে বৃষ্টির জল আস্তে আস্তে সেই গর্তের দিকে পড়তে থাকে, আর এটা এখানে থাকা সব বন্ধুরাই খেয়াল করে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়, আর তারপরে আমরা দেখতে পাই সেই ফটোগ্রাফারকে, সে ফরেস্ট অফিসে আসে আর সব ঘটনা খুলে বলে, এবং ফরেস্ট অফিসারকে নিয়ে জঙ্গলে আসতে থাকে। এদিকে গর্তের মধ্যে আস্তে আস্তে বৃষ্টির জল ঢুকতে থাকে। এরপর আমরা কুট্টালকে দেখি গর্তের মধ্যে জল যাওয়াটাকে আটকাতে থাকে। কুট্টান গর্তের সামনে শুয়ে পড়ে, আর তাকে দেখে তার সব বন্ধুরাই এসে তখন ওই গর্তের সামনে শুয়ে পড়ে। তারা অনেক চেষ্টা করছিল যেন গর্তের ভিতরে কোনোভাবে জলে ভর্তি হয়ে না যায়। তখনই সেখানে ফরেস্ট অফিসার চলে আসে আর ওখান থেকে সবাইকে বাইরে যেতে বলে। সুভাষের একটা বন্ধু বলে আমরা এখান থেকে কিভাবে চলে যাব, আমাদের বন্ধু এই গর্তের মধ্যে রয়েছে। অফিসার তাদেরকে বলে এখন পর্যন্ত এখানে যারাই পড়েছে তারা কখনো ফিরে আসতে পারেনি, তোমাদের বন্ধু আর কোনোদিনও ফিরে আসবে না, তার আশা তোমরা ছেড়ে দাও। এভাবেই তাদের সকল বন্ধুকে বকতে থাকে। তার কথা শুনে সমস্ত বন্ধুরা ভয় পায়।
তারপর সবাই মিলে সুভাষের নাম ধরে কাঁদতে থাকে। এইদিকে পুলিশ সেই 3 জন বন্ধুকে নিয়ে গুহার দিকে আসতে থাকে। হঠাৎ করে পুলিশ রাস্তার মাঝখানে তাদেরকে গাড়িটা থামাতে বলে আর তাদেরকে বলে দোকান থেকে মদ নিয়ে আসতে। বোঝো কাণ্ড। তারা বাধ্য হয়ে পুলিশের কথায় রাজি হয়ে মদ আনতে যায় দোকানে। কিন্তু দোকানে গিয়ে ওই দোকানদারের সঙ্গে তাদের ঝামেলা বেঁধে যায়। ঝামেলাটা হয়েছিল কারণ তাদের কাছে বেশি সময় ছিল না আর দোকানদার তাদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। এর জন্যই দোকানদারের সঙ্গে তাদের একটা ঝামেলার সৃষ্টি হয়। এবং এখান থেকে এই গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়। আসলে এরা ছোটোবেলা থেকেই একসঙ্গেই থাকতো। এদের বন্ধুত্বও ছিল খুব শক্তিশালী। এরা ছোটোবেলায় সব সময় একসাথে খেলাধুলা করছিল, একসঙ্গে স্কুলে যাচ্ছিল। তো একদিন এরা সবাই দল বেঁধে একটা পুকুরে আসে চান করতে। সেখানে সবাই একসাথে পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু সুভাষ জল দেখে খুব ভয় পায়। এই জন্য সে পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে। এটা দেখে বাকি বন্ধুরা সুভাষকে সাহস দেয় আর ওকে নামার জন্য বলে। এরপর সিন কাট হয়, আবার বর্তমানে আসে। এর পরের সিনেই সুভাষকে দেখানো হয়। সুভাষ গর্তের ভিতরে পড়ে রয়েছে। তার অবস্থা ছিল প্রচণ্ড খারাপ। এইদিকে পুলিশ গাড়িতে মদ পান করতে থাকে, এমনকি পুলিশ তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল। এইগুলি সব কিছুই তারা সহ্য করে নেয়। এরপর পুলিশ ড্রাইভারকে বলে গাড়িটা একটু আস্তে আস্তে চালাও, দেখতেই তো পাচ্ছ মদগুলো পড়ে যাচ্ছে। প্রসাদ বলে আমাদের একটা বন্ধু ওখানে ফেসে আছে, আমরা যদি বেশি দেরি করি তাহলে হয়তো আমাদের বন্ধুকে আর বাঁচাতেই পারবো না। এরপর পুলিশ বলে তোমরা যতই জোরে যাও না কেন তোমাদের বন্ধুকে আর বাঁচাতে পারবে না। ওই গর্ত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। দেখতে দেখতে তারা সেই গর্তের কাছে আসে। এরপর সমস্ত বন্ধুরা একটা রশি নেয় আর ওটা নিয়ে সেই গর্তের কাছে আসে। কিন্তু পুলিশ অফিসার অনেক পিছিয়ে পড়ে, কারণ পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে অনেক আস্তে আস্তে হাঁটছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোথাও বেড়াতে এসেছে। ফাইনালি পুলিশ সেই গর্তের কাছে আসে এবং তাদেরকে বলে তোমাদের বন্ধু অনেক আগেই মারা গেছে। এরপর সে প্রসাদকে বলে তাড়াতাড়ি তুমি গাড়ি বের করো আর আমাকে এখনই থানায় পৌঁছে দিয়ে আসো। কিন্তু প্রসাদ না করে দেয় এবং প্রসাদ বলে অন্তত একবার হলেও আমরা চেষ্টা করতে চাই, আমাদের বন্ধু নিশ্চয়ই বেঁচে আছে। পুলিশ তখন প্রসাদকে একটা জোরে থাপ্পড় মারে এবং টুরিস্ট গাইডরা তাদেরকে বোঝাচ্ছিল। পুলিশ তখন তাদেরকেও ধমকাতে থাকে। দোকানদার তখন পুলিশকে বলে আপনি না দেখেই কিভাবেই বলতে পারছেন যে সে মারা গিয়েছে? আমাদের গ্রামে ঘুরতে আসা লোকেদের যদি আমরা সাহায্য না করি তাহলে ওদেরকে কে সাহায্য করবে? এগুলো শুনে পুলিশ একটু শান্ত হয় এবং তার বন্ধুরা সুভাষকে ডাকতে থাকে। একটু পর বৃষ্টি থেমে যায়। পুলিশটা এখনো পর্যন্ত ওখানে বসে আছে। সে তখন তাদেরকে বলে বারবার তোমাদের বন্ধুকে ডেকে কিছুই হবে না, এর থেকে তোমরা সবাই থানায় যাও, সুভাষের পরিবারকে একটা খবর দাও। তখনই কুট্টান বলে সুভাষের মাকে আমি কি বলবো, সুভাষকে ছাড়া আমি কোথাও যাব না। পুলিশ বলে তোমার বন্ধু তো মারা গেছে, এটা তার ভাগ্যে লেখা ছিল, এটাতে তোমাদের কোনো হাত নাই। এটা বলে তাদেরকে ফিরে আসতে বলে। কিন্তু সমস্ত বন্ধুরা কাঁদতে কাঁদতে আবার তার বন্ধুকে ডাকতে থাকে। তারপর আমরা গর্তের ভেতরে সুভাষকে দেখতে পাই। সুভাষ এখনো বেঁচে আছে, সৃষ্টিকর্তা সুভাষকে এখনো বাঁচিয়ে রেখেছে আর একটু আগেই তার জ্ঞান ফিরেছে। এরপর সে অনেক কষ্ট করে চিৎকার করতে থাকে এবং সুভাষের গলার আওয়াজ পেয়ে উপরে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সুভাষের কণ্ঠস্বর সেই পুলিশও শুনতে পায়। পুলিশ তখন নিশ্চিত হয় সুভাষ এখনো বেঁচে রয়েছে। পুলিশ তখনই ফায়ার সার্ভিসকে কল করে। একটু পর ফরেস্ট অফিসারও সেখানে চলে আসে আর ফায়ার সার্ভিসও চলে আসে। ফায়ার সার্ভিস তখন জানতে চায় এই গর্তের কি কোনো ব্লুপ্রিন্ট আছে? পুলিশ বলে আজ পর্যন্ত এই গর্ত থেকে কেউ বেঁচে আসেনি, তো গর্তের ব্লুপ্রিন্ট থাকবে কোথা থেকে? আমরা শুধু গর্তের নিচে যাব আর ছেলেটাকে উপরে ওঠানোর চেষ্টা করব। সুভাষের সব বন্ধুরা তাদেরকে খুব ভালোভাবে সাহায্য করছিল। এরপর গর্তের ভেতরে রশি পাঠানো হয়। সুভাষকে বলা হয় রশিটা ধরে সেই জন্য উপরে উঠে আসে, কিন্তু সুভাষের দিক থেকে কোনো রিপ্লাই আসে না। একটু পর একজন বন্ধু বলে সুভাষ তো ভিতরে আহত অবস্থায় রয়েছে, তাহলে একা একা রশি সে কিভাবে ধরবে? রেস্কিউ টিমের একজনকে এই গর্তের মধ্যে ঢুকতে হবে। কিন্তু রেস্কিউ টিমের কেউই সেখানে যেতে রাজি ছিল না। তাদেরকে বলে তোমাদের বন্ধুকে এই দড়িটা ধরেই উপরে আসতে হবে। ঠিক তখনই গ্রামের সব লোকেরা রেস্কিউ টিমের সদস্যদেরকে বলে এই গর্তটা একেবারে সোজা গর্ত নয়, এই গর্তে অনেকগুলো পাথর রয়েছে বড় বড়। জানি না সুভাষ কী রকমভাবে রয়েছে। সুভাষকে যদি রেস্কিউ করতে হয় তাহলে আমাদের এখান থেকে কাউকে একজনকে নামতে হবে। ফরেস্ট অফিসার তখন রেস্কিউ টিমকে বলে তোমাদের মধ্যে কাউকে না কাউকে এখানে যেতেই হবে। এরপর রেস্কিউ টিমের একজন রেডি হয় গর্তে নামার জন্য। ঠিক যখনই সে নিচে নামবে তখনই সে গর্ত দেখে অনেক ভয় পেয়ে যায়। তাদের অফিসার তাকে অনেক বেশি মোটিভেট করে, বলে এটা তোমার জন্য একটা সুযোগ, তুমি যদি এই কাজটা সফলভাবে করতে পারো পুরো পৃথিবীর মানুষের কাছে সুপার হিরো হবে, সকল মানুষ তোমাকে এক নামে চিনবে, ইতিহাসের পাতায় খোদাই করে তোমার নাম লেখা হবে। কিন্তু লোকটা তবুও গর্তের নিচে নামতে অনেকটা ভয় পাচ্ছিল। এরপর ফরেস্ট অফিসার বলে আমাদের মধ্যে কেউ যদি না যায় তাহলে গ্রামে গিয়ে সমস্ত মানুষদের মধ্যে একজনকে খুঁজে নিয়ে আসা যাক, কেউ যদি টাকার বিনিময়ে নামতে রাজি হয়ে যায়। তারপর পুরো গ্রামে খোঁজ লাগানো হয়, কিন্তু কেউই রাজি হয় না সেই গর্তে নামার জন্য। আর এই সিনের পরে গল্পটা আবারও একটু ফ্ল্যাশব্যাকে যায়। এরা যখন একসাথে ছোটবেলায় পুকুরে চান করতে গিয়েছিল তখনই একটা বাচ্চা পুকুরে ডুবে যায়।
কুট্টান তখন সেই বাচ্চাটাকে খুঁজে বের করে এবং উদ্ধার করে এবং পুকুরের পাড়ে নিয়ে আসে। আর ওই বন্ধুটা আর কেউ নয়, এই বন্ধুটা ছিল তাদের একমাত্র বন্ধু সুভাষ। সিন আবার প্রেজেন্টে আসে। গর্তের ভেতরে যাওয়ার জন্য একটাও লোক পাওয়া যাচ্ছে না। কুট্টান তখন হাত তোলে গর্তের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ একেবারেই রাজি হয় না। পুলিশ বলে একজন অলরেডি গর্তের ভিতরে ঢুকে ফেসে আছে, এখন যদি তুমিও একই ভুল করো তাহলে তোমাকে তখন কে বের করবে। এভাবেই তাকে বকতে থাকে। কুট্টান বলে আমরা সুভাষকে ছাড়া এখান থেকে এক পাও নড়বো না। সুভাষকে ফিরে পাওয়ার জন্য আমি একা কেন, আমার সব বন্ধুরাই গর্তে নামতে পারবে। দোকানদার তখন পুলিশকে বলে এটা আপনাদের জন্য একটা সাধারণ কাজ হতে পারে, কিন্তু এদের কাছে এদের বন্ধুর জীবনটা অনেক দামি। তোমরা যা ইচ্ছা করে নাও, কিন্তু এরা এই গর্তে ঢুকেই ছাড়বে। ফাইনালি তাদের কাছে অন্য কোনো অপশান নেই। এরা তখন রাজি হয় কুট্টানকে গর্তের ভেতরে পাঠানোর জন্য। গর্তে ঢোকানোর আগে কুট্টানকে বেশ কিছু ট্রেনিং করানো হয়। কুট্টান কিভাবে দড়ি দিয়ে সুভাষকে বাঁধবে, কিভাবে উপরে সিগন্যাল পাঠাবে, এসব কিছু তাকে শেখানো হয়। এভাবে বেশ কিছুক্ষণ ট্রেনিং করানো হয়। এরপর কুট্টান আস্তে আস্তে সেই ভয়ঙ্কর গর্তের মধ্যে ঢুকতে থাকে। আর কুট্টান যখন সেই গর্তে ঢুকছিল তখন সেখান থেকে অনেকগুলি পাখি বেরিয়ে আসে। আর সেই গর্তে নামার সময় সে লক্ষ্য করে সেখানে এমন এমন জায়গা ছিল যেখান থেকে শুধুমাত্র একটা মানুষই পাস করতে পারে। তো তারপর কুট্টান একটু দূরে আসার পর সেই রশিটা শেষ হয়। রেস্কিউ টিম বলে এখনো পর্যন্ত গর্তের মধ্যে 120 মিটার রশি পাঠিয়েছি। কুট্টানকে যদি এর থেকে বেশি নিচে নামানো হয় তবে সেখানে অক্সিজেন লেভেল একদমই কম থাকবে, হয়তোবা কুট্টান কেউ তার জীবন হারাতে হতে পারে। এটা শুনে সেখানকার সবাই শকড হয়ে যায়। আরেকটা বন্ধু সুদীপ সেই গর্তের কাছে আসে। তারপর কুট্টানের সাথে কথা বলে। কুট্টানকে বলে তুমি কি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছো? কুট্টান বলে প্রথমে তোমরা এই রশিটাকে ছেড়ে দাও, আমি এখনো পর্যন্ত সুভাষকে দেখতে পাচ্ছি না। পুলিশ তখন কুট্টানকে বলে তোমাকে আমরা উপরে নিয়ে আসছি, কারণ রশিটা এখানেই শেষ হয়ে গেছে। এবার তুমি যদি আরও গভীরে যাও তাহলে তুমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না, হতে পারে নিঃশ্বাসের অভাবে তোমার মৃত্যুও হতে পারে। কুট্টান বলে এখান থেকে যদি তোমরা আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি নিজেই রশি কেটে নিচে যাব, তাই এদের কাছে আর কোনো অপশন নেই। এরপর অন্য একটা রশি বের করে আর ওই রশির সঙ্গে জয়েন করে নিচে নামিয়ে দেয়। তো কুট্টান একটু নিচে যাওয়ার পর সুভাষকে একটা পাথরের উপর দেখতে পায়, আর সুভাষের অবস্থা ছিল খুবই ভয়ানক। কুট্টান তখন চেঁচিয়ে ওঠে আমি সুভাষকে দেখতে পাচ্ছি। এটা শোনার পর সুভাষের বাকি বন্ধুরা অনেক বেশি খুশি হয়। এরপর কুট্টান সুভাষের কাছে আসে, কিন্তু সে দড়ি বাঁধতে একেবারেই ভুলে গেছে। তো কুট্টাল যেভাবে দড়ি বাঁধতে পারে সেভাবে দড়ি বাঁধে, কিন্তু তারা একটু পা পিছলে হঠাৎ করে নিচে পড়ে যায়, যার ফলে উপর থেকে একটা রেস্কিউ টিম নিচে পড়ে। তখন তাদের বাকি বন্ধুগুলো দড়িটাকে শক্ত করে টানতে থাকে। তারা সবাই মিলে একসাথে দড়ি টেনে তাদের বন্ধুকে উপরের দিকে উঠাতে থাকে, নিজেদের গায়ে সমস্ত শক্তি দিয়ে দড়িটাকে শক্ত করে টানে। এদিকে কুট্টানও তার বন্ধুকে শক্ত করে ভালো করে ধরে নেয়। আর উপরে ওঠার সময় কুট্টানের সামনে অনেক বিপদ আসে, কিন্তু সমস্ত বিপদকেই সে ওভারকাম করে। আর এই সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল। অনেক কষ্ট করে কুট্টান তাদের বন্ধুকে উপরে নিয়ে আসে। এরপর সুভাষকে সাইডে বসিয়ে রেখে জল দেয়। মানজুমাল গ্রুপের ছেলেরা অনেক বেশি খুশি হয়। তখনই একটা বৃদ্ধ তার নাতিকে নিয়ে সেখানে আসে। সুভাষকে বলে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা মানুষ তুমি ভগবানের সমান। এটা বলে সেই বৃদ্ধ সুভাষকে তার পা ছুঁয়ে প্রণাম করে। এরপর সুভাষকে একটা হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু ওখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না থাকায় তার চিকিৎসা সেখানে হবে না, তাই যত দ্রুত সম্ভব সুভাষকে তাদের গ্রামের হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর মানজুমাল টিমের ছেলেরা তাদের গ্রামে ফিরছিল, ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকেরা আসে। সুভাষের কাছ থেকে তার বিষয়ে গল্প জানতে যায়। কুট্টান বলে আমাদেরকে ক্ষমা করুন, আমাদের হাসপাতালে যাওয়াটা এখন বেশি এমার্জেন্সি। এটা বলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সুভাষকে একটা ভালো হসপিটালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে সুভাষের সেই হাসপাতালে ট্রিটমেন্ট চলে। আস্তে আস্তে সুভাষ অনেকটাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুভাষ সেই গর্তে কাটানো ভয়ঙ্কর সময়গুলি একেবারেই ভুলতে পারছে না। ওই সময়গুলি মনে করে সে কাঁদতে থাকে, সে ঠিকমতো ঘুমাতেও পারে না। সে স্বপ্নের মধ্যে সেই ভয়ঙ্কর গর্তের সময়গুলোকে দেখতে পায়। দিন দিন এই সমস্যাগুলো তাকে এক মানসিক রোগীতে পরিণত করে। তারপর সুভাষকে তার বাড়িতে নিয়ে আসা হয়। আসলে কুট্টানের বাড়ি ছিল সুভাষের বাড়ির একেবারেই পাশে, আর এখন পর্যন্ত সুভাষের বাড়ির কাউকেই এই কথাটা বলা হয়নি সুভাষের সঙ্গে কতটা ভয়ানক ঘটনা ঘটেছিল আর কতটা ভয়ঙ্কর সময়কে সাফার করে সুভাষকে বাঁচানো হয়েছে। এখনো পর্যন্ত গ্রামের কেউই জানে না। সুভাষের মাকে শুধু এটাই বলা হয়েছিল যে সুভাষের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এই কারণে সুভাষের মা কুট্টানকে ঘেন্না করতে থাকে। কুট্টানকে সে সহ্যই করতে পারছে না। গল্পটা এখান থেকে প্রেজেন্টে আসে, মানে যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। একটা ড্রাইভার হোটেলে খাবার খায়, এরপর সে যখন বিল দিতে আসে তখনই সে একটা নিউজ পেপার দেখতে পায়। আসলে এই পেপারেই তাদের গ্রামের নিউজটা ছাপানো হয়েছিল।
কুট্টান তার জীবনকে বাজি রেখে একটা ভয়ঙ্কর গর্ত থেকে তার বন্ধুকে উদ্ধার করেছে, যে গর্ত থেকে এখনো পর্যন্ত কেউ কখনো বেরোতে পারেনি। এই ড্রাইভার খবরটা পড়ে জলদি তার গ্রামে আসে এবং পুরো গ্রামে এই খবরটা ছড়িয়ে পড়ে। তখনই পুরো গ্রাম, এমনকি সুভাষের মাও পুরো সত্যিটা জানতে পারে কুট্টানের বিষয়ে। সত্যিটা জানার পর সুভাষের মা কুট্টানের কাছে আসে। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, কুট্টানকে তার বুকে জড়িয়ে ধরে। এখানেই সিন চেঞ্জ হয়। এরপর ক্যামেরা সেই গর্তে নিয়ে আসে। এই ঘটনা ঘটার পর সরকার থেকে এই গর্তটা একেবারে বন্ধ করে দেয়। আর এই গল্পটা এখানে এসেই শেষ হয়। তো যাই হোক, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো।